ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠকে বসেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধি দল। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক আজ সন্ধ্যায় ঘোষণা হবে নতুন কর্মসূচি। এবং দেশের নদ নদীর পানি কমলে উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির, দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেলা 11টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। সার্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতি চলছে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে জটিল একটি পরিস্থিতি বিরাজ করছে। বৈঠকে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফহামা বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা সহ অন্যান্যরা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মিতু। মিতু, আওয়ামী লীগ নেতাদের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই, সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা যে টানা আন্দোলনটি চালিয়ে যাচ্ছিল, সেই আন্দোলনের একটি সুরাহার জন্যই কিন্তু আজ শিক্ষকদের একটি প্রতিনিধি দল 10 সদস্যের, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 10 সদস্যের একটি প্রতিনিধি দল ধানমন্ডি 3-এর আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে এখানে তারা এসেছে সকাল 11:30 নাগাদ। এবং 11:30 থেকে শুরু করে কিন্তু এখন অবধি কিন্তু শিক্ষকদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং এখানে উপস্থিত রয়েছে শিক্ষামন্ত্রী, তাদের সাথে কিন্তু ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু তাদের বৈঠক চলছে। এবং শিক্ষকদের যে দাবি, সেই দাবিগুলো পূরণের প্রত্যাশা নিয়ে কিন্তু শিক্ষকরা এখানে এসেছে এবং শিক্ষকদের সাথে বাইরে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু প্রত্যাশা নিয়ে বসে আছে যে তাদের যে দাবি আছে সেগুলো শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী কিন্তু মেনে নেবে এবং এই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা এখানে এসেছে। আপনি জানেন যে টানা কয়েকদিন যাবতই কিন্তু শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছিল এবং পাশাপাশি আমরা দেখেছি যে কোটা নিয়েও শিক্ষার্থীদের একটি আন্দোলন চলছিল। চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু সরকার থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে শিক্ষকদের সাথে এখানে ওবায়দুল কাদের কিন্তু বৈঠকে বসেছে। কিন্তু বৈঠকে এখন পর্যন্ত কি নিয়ে আলোচনা হয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে কিছুক্ষণ পরেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে সাংবাদিকদের সঙ্গে এবং সেখানে আমাদের বিস্তারিত জানানো হবে যে শিক্ষকদের দাবিগুলো কতটুকু মানা হয়েছে বা এটার সুরাহা আসলে কি হবে সেটি নিয়ে কিন্তু কিছুক্ষণ পর ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে বসবে, তখন কিন্তু আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আপাতত ধানমন্ডি 3 থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিতু। চলে যাচ্ছি পরের সংবাদে। সরকারি চাকুরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আজ প্রতিনিধি বৈঠক ও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা 6টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলা ব্লকেডের 4র্থ দিনে বাধা ও পুলিশি হামলার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গতকাল এ কর্মসূচি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগে এসে অবস্থান গ্রহণ করে। এ সময় ঢাকা কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগদান করেন। ঢাকা ছাড়াও একই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। নদ নদীর পানি কমতে থাকায় দেশের
উত্তর ও মধ্য অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। তবে এখনও পানিবন্দী দিন পার করছে নিম্ন চরাঞ্চলের প্রায় 2.5 লাখ মানুষ। সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সিরাজগঞ্জেও কমছে যমুনার জল, কিন্তু ভোগান্তি কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলেও অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। কুড়িগ্রামেও ধরলা, ধুতকুমার সহ অন্য নদ নদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। কষ্ট করি আমরা রইলাম সাইরবাই দি বাঙ্গা প্রতি বছর বছর এটা তো বন্যা না, এটা তো আমরা মারবার লাগি আয়। গ্রামের মানুষ আইসে, এরপরে অন্যান্য মানুষ আইসে ভিডিও করছে, ভিডিও করলে কি তৈব তারা একটা টিনও দিছে না যে ঘরের চালও লাগাও। গরদার বেড়া সেরা কিছু রাখছে না, বুঝলেন। এখন রই বাচ্চা হাজারে লইয়া খুব অসহায় রই। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। জিন্না, বন্যার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মেরি, আপনি যেমনটা বলছিলেন, আমরা দেখছি যে কয়েকদিন যাবতে কিন্তু আসলে যমুনা নদীর যে পানি সেটা কিন্তু বৃদ্ধি অব্যাহত ছিল। তো আমরা দেখছি যে কয়েকদিন হলো পানি কিন্তু কমতে শুরু করেছে, আবার কিন্তু বাড়তেও শুরু করেছে। তো আজকে পর্যন্ত আমরা দেখেছি যে 12 ঘন্টার যে পানি বৃদ্ধির সেটা কিন্তু বৃদ্ধি পায়নি, বরং 10 সেন্টিমিটার কমে কিন্তু এখনো প্রায় 35 সেন্টিমিটার বিপদসীমার উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো আপনাকে একটা বিষয় বলে রাখি, সিরাজগঞ্জের বিশেষ করে গাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং চৌহালি উপজেলার প্রায় 34টি ইউনিয়নের যে মানুষ, বেশ লক্ষাধিক মানুষ কিন্তু আমরা দেখছি যে পানিবন্দী হয়ে পড়েছে। তো এখানে আমরা দেখছি যে বিশেষ করে চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু বেশ বিপাকে পড়েছে। এবার বন্যা আসলে দীর্ঘমেয়াদী বলা চলে। আমরা বিশেষ করে আমরা দেখেছি যে এখানকার যে মানুষের যে গবাদি পশু থেকে শুরু করে তাদের যে জীবনযাপন, সেই জীবনযাপনটা কিন্তু আসলে মারাত্মকভাবে ব্যাহত। বিশেষ করে বিশুদ্ধ পানির যে অভাব, সেই বিশুদ্ধ পানির অভাব কিন্তু বানভাসী মানুষ যারা, তারা কিন্তু সেটা জানিয়েছে। অপরদিকে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। কৃষি বিভাগ যেটা জানিয়েছে, এখনো পর্যন্ত সিরাজগঞ্জে বিশেষ করে পাট এবং আখ থেকে শুরু করে তিল থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ফসল রয়েছে, সেই কিন্তু প্রায় 6,500 হেক্টর জমির যে ফসল সেটা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। কৃষি বিভাগ যেটা জানিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের প্রায় 60 কোটি টাকার মতো কিন্তু ক্ষতি হয়েছে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলে এবং সাধারণ যারা কৃষক রয়েছে, বন্যায় যে সমস্ত কৃষকের যে ক্ষতি হয়েছে, কৃষকরা কিন্তু যেটা জানিয়েছে তাদের বিভিন্ন ফসল পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে আসা কিন্তু অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। অপরদিকে আমরা জেলা শিক্ষা অফিসের সাথে কথা বলে যেটা জানিয়েছি, জেলা শিক্ষা অফিস যেটা জানিয়েছে যে বিভিন্ন উপজেলায় আমরা বিশেষ করে নিম্নাঞ্চলে যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে, সেই বিদ্যালয়গুলো পানি ওঠা এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে প্রায় 81টি বিদ্যালয় কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে যে বিদ্যালয়টি রয়েছে, বিদ্যালয়টি আমরা দেখছি যে বেশ কিছুদিন যাবত কিন্তু বিদ্যালয়ের ভিতরে পানি ঢুকে পড়ায় এবং রাস্তাঘাটে পানি ওঠাতে আসলে কিন্তু শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। অপরদিকে জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটা জানিয়েছে যে বানভাসী মানুষের জন্য কিন্তু যারা যে ত্রাণের ব্যবস্থা, সেই ত্রাণের যে ব্যবস্থা, বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী বানভাসী মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে। অপরদিকে দুর্গম যে চর রয়েছে, সেই চরের বিভিন্ন মানুষ কিন্তু এখনো তাদের যে কাঙ্ক্ষিত যে ত্রাণ সেটা কিন্তু আসলে তাদের পাচ্ছে না, এমনটা অভিযোগ করেছে বানভাসী যে মানুষ রয়েছে তারা। তো অপরদিকে আমরা দেখছি যে এখনো পর্যন্ত যেহেতু বিপদসীমার উপরে যমুনা নদীর পানি বইছে, তো এই বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু বানভাসী যে মানুষ রয়েছে, সাধারণ মানুষ বেশ বিপাকে এবং আসলে অসহায় জীবনযাপন করছে, বিশেষ করে গবাদি পশু। তো আমরা দেখছি যে এখনো পর্যন্ত যে বন্যার যে অবস্থা, এই অবস্থায় কিন্তু সিরাজগঞ্জের মানুষ, বানভাসী যে মানুষ আছে, সে মানুষগুলো অনেক কষ্টে দিন যাপন করছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল বানভাসী এবং বন্যার সর্বশেষ অবস্থা। মেরি। জিন্না, আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী হাফিজুর রহমান। আপনি জানেন যে কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে
কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। এখন কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, পানি কমতে শুরু করেছে এবং এই পানি কমার সাথে সাথে কিন্তু বেড়েছে এখানকার বানভাসীদের দুর্ভোগ, বিশেষ করে রান্নাঘর এবং তাদের যে খড়কুটোগুলো ছিল সেগুলো ভিজে যাওয়ার কারণে কিন্তু তারা খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারছেন না। এখানকার যে গবাদি পশুগুলো রয়েছে সেই গবাদি পশুগুলোকে খাবার নিয়ে সংকটে রয়েছেন এখানকার কৃষক এবং যে প্রান্তিক খামারিরা রয়েছেন। ৭,৩৫০ হেক্টর জমির ফসল কিন্তু বিভিন্ন ফসল পাট, আমনের বীজতলা থেকে শুরু করে অন্যান্য শাকসবজির ফসল তলিয়ে যাওয়ায় কিন্তু এখানকার ১,৮২৪ হেক্টর জমির ফসল কিন্তু পুরোপুরি নষ্ট হয়েছে এবং প্রায় ৩,০০০ পুকুর কিন্তু ডুবে যাওয়ার কারণে কিন্তু মাছ চাষিরাও কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটু জানাই যে এখানকার যে বন্যা কবলিত পরিবারগুলো রয়েছেন তারা কিন্তু অনেকটাই ত্রাণের সংকটে রয়েছেন এবং সুপেয় পানির সংকটে রয়েছেন, শুকনো খাবারের সংকটে রয়েছেন। তারা কিন্তু জানিয়েছেন যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অনেকটাই অপ্রতুল, অনেকেই কিন্তু ত্রাণ পাচ্ছেন না বলে জানিয়েছেন। তো এই ছিল আজকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া বাজারে ২০০ বছরের পুরনো নৌকার হাট এখনও বসে প্রতি সপ্তাহে, যেখানে অল্প মূল্যে পাওয়া যাচ্ছে মৌসুমি কোষা নৌকা। প্রতি সপ্তাহে শনি ও বৃহস্পতিবার বসা এ হাটে বিক্রি হয় শত শত নৌকা। রূপগঞ্জ প্রতিনিধি রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। রূপগঞ্জের কায়েতপাড়া বাজারের অবস্থান বালু নদীর পশ্চিম পারে। এখানে গড়ে ওঠে প্রাচীনকাল থেকে সওদাপাতির হাট। একসময় বড় নৌকা তৈরি ও হাট বসলেও এখন শুধু ছোট নৌকার হাট বসে সপ্তাহে 2 দিন। শনি ও বৃহস্পতিবার আশেপাশের জলাবদ্ধ এলাকা ও নদীপাড়ের লোকজন নৌকা কিনতে আসেন এখানে। কোষা নৌকার কদর বাড়ে কেবল বর্ষা মৌসুমে। 3 মাস থাকে এসব নৌকার চাহিদা। কারিগররা প্রতি সপ্তাহে প্রায় 20 থেকে 25টি কোষা নৌকা তৈরি করতে পারেন, যার দাম হাঁকা হয় 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এখন 2টা একটা কোষা বানাই, আবার কোনো সময় 3টা 4টা কোষা বানাই, কিন্তু এখন ব্যবসার পরিকল্পনা নাই, ভালো না, ব্যবসার দিকে অনেক খারাপ। একটা নৌকার দাম 3,000, 4,000, 5,000। নৌকার হাট হইতেছে মানে প্রতি বৃহস্পতিবার আর কম বেশি বেচা কিনা হয়। তবে স্থানীয়রা নৌকার পরিবর্তে চান টেকসই স্থায়ী সড়ক। পাশাপাশি বালু নদীর উপর ব্রিজ হলে নৌকার নির্ভরতা কমে যাবে বলে মনে করেন তারা। রাস্তাঘাট নাই, 75 নম্বর ওয়ার্ড হইলে কি সিটি কর্পোরেশন নিছে, এই যে ট্যাক্স ধরছে, এই যে হোল্ডিং নাম্বারে আইছে টাকা আইছে, এগুলি দিব করতে, ময়লা ড্রেন নাই, তারপরে তো আরো ধরে থুয়ে দিছে। এখন সপ্তাহে 20-25টা বা 20-30টা বেচা কিনা হয়, আর আগে 100 বেচা কিনা হইতো। রাজস্ব আদায় হয়, মানে আমার প্রতি বছরেই লস যায়। রাজধানীর খিলগাঁও থানার 75 নং ওয়ার্ডের জলাবদ্ধতার কারণে এখনও টিকে আছে নৌকার হাট, যে হাটের ইতিহাস 200 বছরের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে গৃহবধূর ঘরের ভেতর ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে হাকিমউদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কর্ণপুর সিটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া যায়। এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টা আংশিকভাবে বন্ধ থাকবে। এতে করে সারা দেশে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাপনায় কিছুটা ধীরগতি হতে পারে। শুক্রবার বিকেলে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন কেবল সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম কর্তৃক গৃহীত রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 12 ঘন্টা এ কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি। তবে এই সময় কুয়াকাটার দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল যথারীতি চালু থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের 5 জন প্রতিভাবান শিল্পীকে নিয়ে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়াস প্রসেস চট্টগ্রাম। বৈচিত্র্যময় বৈশিষ্ট্য নিয়ে এই শিল্পীরা বৈচিত্র্যময় রং এবং আঙ্গিকের মধ্য দিয়ে তাদের কাজকে উপস্থাপন করেছেন। প্রায় 30টি কাজ এই প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনী চলবে 19 জুলাই বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এই শিল্পীরা ইতিমধ্যে দেশে ও বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক একক ও যৌথ প্রদর্শনীর আয়োজন করেছেন। শিল্পীরা হলেন সঞ্জয় কুমার দাস, উত্তম কুমার তালুকদার, অনুপ কুমার শীল, জাবের আহমেদ ও সঞ্জীব বড়ুয়া। এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠকে বসেছেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিনিধি দল। সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক আজ। সন্ধ্যায় ঘোষণা হবে নতুন কর্মসূচি। এবং দেশের নদ নদীর পানি কমলেও উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।